নতুন করে মেহেরপুর সীমান্তে ৬ জনকে পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিজিবি এবং এলাকার লোকজন সে চেষ্টা রুখে দেয়ায় তারা অবস্থান নিয়েছে সীমান্তের শূন্য রেখায়। এদিকে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও লালমনিরহাট সীমান্তে শূন্য রেখায় অবস্থান নেওয়া প্রায় ৮০ জনকে সরিয়ে নিয়েছে বিএসএফ। আর বিজিবি কর্মকর্তারা জানান, পুশিন সহ সীমান্তের নানা সংকট নিয়ে পতাকা বৈঠকে কোনো সিদ্ধান্ত হচ্ছে না। দর্শক, বিষয়গুলো নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যুক্ত আছেন সাবেক রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ এবং একই সাথে আছে নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত নাঈম আশফাক চৌধুরী। আপনাদের দুজনকে ধন্যবাদ এবং স্বাগত সংবাদযোগে সময় দিয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। নাঈম আশফাক, আপনার কাছে যদি প্রথমে একটু আসতে চাই, আমরা হঠাৎ করে দেখছি, যদি এই এক মাসের রেশিও আমরা একটু চিন্তা করি, যে ভারত থেকে তাদের সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশিন করার যেই পরিস্থিতি সেটি বেড়েছে এবং শুধু হয়তো আগে আমরা একটা দুটো সীমান্ত দেখতাম, এবার একই সাথে অর্থাৎ চারপাশ দিয়ে আসলে এই পুশিনের একটা চেষ্টা চলছে। বিষয়টা আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। আমি এটাকে অনেকগুলো সেক্টরে ব্যাখ্যা করতে চাই। প্রথমে রাজনৈতিক বিষয় যদি আমি বলি, যে আমরা জানি যে আওয়ামী লীগ সরকারের সময় ভারত এবং বাংলাদেশের মধ্যে যে সম্পর্ক ছিল, সেই সম্পর্ক একদম তলানিতে পৌঁছায় অন্তর্বর্তীকালীন সরকারের সময়। এবং আওয়ামী লীগের সময় যে সম্পর্কটা যেটা ছিল সেটা কিন্তু দুই দেশের জনগণের সাথে জনগণের সম্পর্ক ছিল না। এই সম্পর্কটা ছিল ভারতের সরকারের সাথে একজন ব্যক্তি অথবা একটি রাজনৈতিক দলের সাথে একটা সম্পর্ক ছিল, এবং সেই সম্পর্কের কারণে বাংলাদেশের স্বার্থ কখনোই উচ্চ জায়গায় আমরা নিয়ে যেতে পারিনি, যেটা ভারত তাদের স্বার্থ সকল সময়ে অর্জন করেছে আওয়ামী লীগের সময়। পরবর্তী সময়ে এই স্বার্থে ব্যাঘাত লাগার কারণে অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই সম্পর্কটা একদম সর্বনিম্নে চলে যায়। এবং ভারত থেকে যেটা আমরা স্টেটমেন্ট পেয়েছি, যে নির্বাচিত সরকার যখন আসবে তখন আমরা সম্পর্কটাকে উন্নত করব বা ভালো করব। কিন্তু নির্বাচিত সরকার যখন আসলো তখন আমাদের এক্সপেকটেশন ছিল যে ভারত যে ঘোষণা দিয়েছিল যে নির্বাচিত সরকারের সময় তারা দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়ন করবে, এবং দুই দেশের সম্পর্ক উন্নয়নের যে ডেফিনেশন আমরা বুঝি, যে দুই দেশের জনগণের সাথে জনগণের যে সম্পর্ক সেটা উন্নয়ন হবে, এবং এটা মাল্টি সেক্টরাল হবে। অর্থাৎ রাজনৈতিক দলের সাথে রাজনৈতিক দল, অন্যান্য যে কালচারাল টিম আছে, কালচারাল সাংস্কৃতিক ব্যক্তিবর্গের সাথে সাংস্কৃতিক, একাডেমিশিয়ানের সাথে একাডেমিশিয়ান, ট্রেড, কমার্স, অর্থাৎ বিভিন্ন সেক্টরে এই সম্পর্কটা উন্নয়ন হবে। কিন্তু আমরা দেখেছি যে বক্তব্য, বিবৃতি এবং কাজের ক্ষেত্রে সম্পূর্ণ বিপরীতমুখী অবস্থান নিয়েছে ভারত। বিশেষ করে বিভিন্ন ধরনের যে রাজনৈতিক বিবৃতি আমরা পেয়েছি, বিশেষ করে যে পশ্চিমবঙ্গে যিনি এসেছেন শুভেন্দ্র অধিকারী, রাইট, ওনার যে বক্তব্য যেটা দিয়েছি উস্কানিমূলক বক্তব্য, এবং যে কার্যক্রম পশ্চিমবঙ্গ সরকার নিয়েছে তার সাথে কেন্দ্রীয় সরকারের যে বিবৃতি, সেই কেন্দ্রীয় সরকারের বিবৃতি কোনোভাবেই যায় না। যদি সম্পর্ক উন্নয়ন হয় তাহলে বিবৃতি একদিকে যেমন নিয়ন্ত্রিত হতে হবে অথবা কন্ডিউসিভ হতে হবে, একই রকমভাবে কার্যক্রমও কিন্তু তার সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। পুশিনের যে ঘটনা হয়েছে, সে রাজনৈতিকভাবে যদি আমি বলি, এটা কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। আমি যদি সিকিউরিটির কথা যদি বলি, সিকিউরিটি সেক্টরে যদি বলি, এই পুশিনের মাধ্যমে যে অনেক ধরনের সন্ত্রাস এইখানে চলে আসবে না তার কিন্তু নিশ্চয়তা আমরা দিতে পারছি না। আপনার কাছে আমার প্রশ্ন আছে, সেটি হচ্ছে যে মানুষগুলোকে তারা বাংলাদেশি বলে, কারণ আমরা তো, যে আপনিও বলছিলেন যে যখন পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতা নিল, শুভেন্দ্র আসার পর থেকে আমরা লক্ষ্য করছি যে তারা বলাই শুরু করেছে মুসলিম থাকতে পারবে না এবং বাংলা ভাষাভাষী যারা আছে তাদেরকে তারা রাখবে না, এবং সেইটা বাংলাদেশিদেরকে তারা আরও সেখানে রাখবে না। এই যে যাদেরকে তারা পুশিন করছে, তারা বাংলা ভাষাভাষী যতটুকু বিভিন্ন সময় টুকটাক তারা যখন গণমাধ্যমের সাথে কথা বলে তাতে বোঝা যায়, কিন্তু উচ্চারণগত ব্যবহারের কারণে বোঝা যায় যে তারা আসলে
বাংলাদেশি না, তারা ওখানকারই হয়তো কোনো মানুষ, কিন্তু এই যে তাদেরকে পুশিন করার প্রক্রিয়ার মধ্যে সেখানে কি বাংলাদেশের যাচাই করার কোনো পন্থা আছে কি না তারা ভারতীয় নাকি বাংলাদেশি, এটি আসলে আমাদের কাছে কোনো ধরনের ব্যবস্থাপনা আছে কি না, এটি আপনার কাছে একটু জানতে চাই। এই প্রশ্নের উত্তরটি নিব, তবে আমরা আরেকজন অতিথির কাছে একটু আসতে চাই। সাবেক রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ আছেন আমাদের সাথে। বাংলাদেশ এবং ভারতের আমরা সম্পর্ক উন্নয়নের কথা শুনেছি, নির্বাচিত সরকারের সাথে ভারত সম্পর্ক উন্নয়ন করবে, আগের যে এই ধরনের পরিস্থিতি ছিল সেখান থেকে তারা পরিবর্তিত হয়ে বাংলাদেশকে নতুনভাবে তারা বন্ধুর মতো আচরণ করবে, এরকম নানা বক্তব্য আমরা ভারতের কাছ থেকে শুনেছি বর্তমান সরকার আসার পরে। কিন্তু তাদের যে কার্যক্রম বর্তমান সরকারের 1 মাসে আমরা দেখেছি, হ্যাঁ কোনো সীমান্তে তখন কোনো হত্যা হয়নি, সেখানে তেমন কোনো রকম উত্তেজনা তৈরি হয়নি, কিন্তু 1 মাস যাওয়ার পরে আমরা দেখেছি প্রথম সেখানে বাংলাদেশি একজন ব্যবসায়ীকে সেখানে মেরে ফেলা হয়েছে, তারপর তো পুশিনের ঘটনা এখন রীতিমতো চলমান আছে এবং গত কয়েকদিন সেটা আরও অনেক মাত্রায় বেড়েছে। এই বাস্তবতায় আপনার দৃষ্টিতে কি মনে হয়, ভারত কি আসলেই বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন করতে চায়? ধন্যবাদ। ভারতের কথায় এবং কাজে মিল নেই, এটি একেবারে পরিষ্কার। আমরা এখন পর্যন্ত যা দেখতে পাচ্ছি তাদের অফিসিয়াল যে স্টেটমেন্টগুলো, সেই স্টেটমেন্টগুলো অনেকাংশেই পজিটিভ, কিন্তু যে কাজগুলো আমরা দেখেছি, বর্ডার কিলিংও দেখেছি, একজন নয় আসলে এর মধ্যে 4 জনকে হত্যা করা হয়েছে বিএসএফ কর্তৃক, বাংলাদেশি নাগরিক। এবং এরপরে পশ্চিমবঙ্গে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে ক্ষমতার পরিবর্তন হয়েছে এবং যেই দল ক্ষমতায় এসছে কেন্দ্রেও সেই দল ক্ষমতায় আছে। নির্বাচনের আগে ক্যাম্পেইনের সময়ে যে কথাবার্তা বলা হয়েছিল সেই ধরনের পলিটিক্যাল রেটরিক এখন অ্যাকশনে রূপান্তরিত করার তারা চেষ্টা করছে। যে পদ্ধতিতে তারা পুশিন করছে এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, এটি বেআইনি। আমি যদি পরিষ্কার ভাষায় বলি, বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনাগুলো আছে, যে কোনো দেশের নাগরিক যদি অন্য দেশে অবৈধভাবে থাকে বা কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটির কারণে তাকে গ্রেফতার করা হয় বা সে সাজাপ্রাপ্ত হয়, তাহলে কিভাবে তাকে প্রত্যর্পণ করা হবে, এই ধরনের যে ইনস্টিটিউশনাল মেকানিজম আছে কোনো পন্থা নয়। ভারত যদি সত্যিই বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চায় তাহলে কথায় এবং কাজে মিল থাকতে হবে। এবং ভারতের যে ডিক্লেয়ার্ড পলিসি আছে, আমি সেটি উল্লেখ করতে চাই, সেটি হচ্ছে নির্বাচিত সরকারের সঙ্গে তারা কাজ করবে, ভালো কথা। এবং ডিক্লেয়ার্ড পলিসি হচ্ছে তাদের ফরেন পলিসির যেটি অংশ, নেইবারহুড ফার্স্ট পলিসি। এখন নেইবারহুড ফার্স্ট পলিসিতে আমরা যে ধরনের কার্যক্রম গত কিছুদিনে দেখছি, সেই অ্যাকশনগুলো বা কাজগুলো তাদের নেইবারহুড ফার্স্ট পলিসির সম্পূর্ণ পরিপন্থী। ভারতকে এগিয়ে আসতে হবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য, উস্কানিমূলক কথাবার্তা এবং কাজ থেকে বিরত থাকতে হবে। আমরা প্রতিবেশী, এটি রিয়ালিটি। এই রিয়ালিটিকে মেনে আমাদের দুই পক্ষের মধ্যে যে সুসম্পর্ক সেটি পুনঃপ্রতিষ্ঠার জন্যে দুই পক্ষকেই কাজ করতে হবে। সেই জায়গায় আমরা দেখেছি এই যে পুশিনের ঘটনার মাঝে বিএসএফ এবং বিজেপির পক্ষে পতাকা বৈঠক হওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়নি। আপনার কাছে কি মনে হয়, সীমান্তে যদি দুই সীমান্ত রক্ষা বাহিনীরা তারা যদি শীর্ষ পর্যায়ে বৈঠকে কোনো ফয়সালা করতে না পারে বা তারা যদি বৈঠকে একত্রিত হতে না পারে, সেটিও তো নিশ্চয়ই এই সম্পর্কের ক্ষেত্রে একটি বড় প্রভাব ফেলবে। সেটি সম্পর্কের ক্ষেত্রে প্রভাব ফেলবে, তবে আপনি যেটি বললেন যে এটি আসলে শীর্ষ পর্যায়ের বৈঠক নয়। বিজিবি এবং বিএসএফ এর মধ্যে শীর্ষ পর্যায়ে বলতে আমরা যেটি বুঝি সেটি হচ্ছে মহাপরিচালক বা ডিজি লেভেল যে মিটিং হয়, যেটি আর 2 দিন পরে আগামী 8ই জুন থেকে শুরু হবে দিল্লিতে। ফ্ল্যাগ মিটিং যেগুলো বা পতাকা বৈঠক সেগুলো ফিল্ড লেভেলে হয়, কিন্তু সেখানেও আমরা অনেক সমস্যার সমাধান আশা করি। যে ধরনের সমস্যা আমরা দেখছি তাতে মনে হচ্ছে যে রিজিড একটা অবস্থানের থেকে
তারা হয় পতাকা বৈঠকে বাংলাদেশ পক্ষের যে আমন্ত্রণ সেটি গ্রহণ করছে না, বা গ্রহণ করলেও তারা তাদের পজিশন থেকে, সেই অবস্থান থেকে, যেটি অত্যন্ত রিজিড, সেই অবস্থান থেকে তারা সরছে না। সেখানে আমাদের কাজগুলো- আসলে কতদূর কি করবার আছে বা আমাদের অবস্থান কতটুকু শক্ত করার আছে আমাদের সেটি BGB সেটি আমরা উত্তর নিব। তবে তার আগে আরেকজন অতিথির কাছে আমি যে প্রশ্ন রেখে গিয়েছিলাম, নঈম আশফাক, আপনার কাছে যদি একটু জানতেই চাই যে আমরা মানে আমাদের পক্ষ থেকে সেই মানুষগুলোকে চিনবার কোনো উপায় আছে কিনা, তারা বাংলাদেশি নাকি তারা ভারতীয়? রাইট, এখানে আমি লিগ্যাল অ্যাসপেক্ট যেটা আছে সেইটার উপরে একটু বলতে চাই, তাহলেই বোঝা যাবে বাংলাদেশি নাকি ইন্ডিয়ান কিভাবে বোঝা যাবে। ভারতের আইন দিয়েই আমি বলছি, এখানে দুটো আইন আছে। একটা হলো 1920 সালে দ্য পাসপোর্ট অথবা এন্ট্রি ইনটু ইন্ডিয়ান অ্যাক্ট একটা আছে 1920 সালের, এবং 2025 সালে আরেকটা ফরেনার্স একটা অ্যাক্ট আছে যেটা 2025 সালে তারা করেছে ভারতে। এবং সেই আইন দুটোর আমি উল্লেখ করলাম, এই দুটো আইন অনুযায়ী যদি কোনো ব্যক্তি অবৈধভাবে ভারতে প্রবেশ করে তাহলে সরকারের কাজ হলো সেটাকে আদালতের সম্মুখীন করা, এবং সেখানে 5 লক্ষ টাকা জরিমানা, 5 বছরের জেল, এই টাইপের অনেকগুলো শাস্তির কথা দেয়া আছে। আপনি যদি মনে করেন যে যাদেরকে আপনি ধরছেন তারা এই দেশে অবৈধভাবে ঢুকেছে, এইটা যাচাই করার এখতিয়ার হলো আদালতের। সুতরাং আপনি যাদেরকেই ধরবেন তাদেরকে আপনি ভারতের আদালতের সোপর্দ করবেন। ডিপোর্টেশনের যে ব্যাপারটা আছে সেটা হলো অন্য আরেকটা জিনিস, অর্থাৎ আপনি তার বিস্তারিত বিষয়াবলী অন্য দেশে, এটা বাংলাদেশ হোক অথবা অন্য যে কোনো দেশের, আপনি সন্দেহ করবেন, আদালতের রায় অনুযায়ী তখন বাংলাদেশ সরকারকে অথবা বিদেশি যে দেশের নাগরিক বলে আদালত রায় দিয়েছে তার সাথে আলোচনা সাপেক্ষে কূটনৈতিকভাবে অন্য দেশের সাথে সম্পর্ক স্থাপন অথবা যোগাযোগের মাধ্যমে কিন্তু তাকে ডিপোর্টেশন করবেন। কিন্তু আপনি যে কাজটা করছেন এইটা ভারতের আইন অনুযায়ী অবৈধ এবং আন্তর্জাতিক আইন অনুযায়ীও কিন্তু অবৈধ। সেক্ষেত্রে বাংলাদেশ আসলে পাল্টা কোনো আইনি ব্যবস্থায় যেতে পারে কিনা, আছে কিনা, আমি জানি না, আপনার কাছ থেকে আসলে জানতে চাই। রাইট, বাংলাদেশের জন্য এটা খুব পরিষ্কার বিষয়। আপনি আমার দেশে অবৈধভাবে আন্তর্জাতিক আইনকে ভঙ্গ করে অবৈধভাবে আপনি আমার এখানে পাঠিয়ে দেবেন, এটাকে কোনোভাবেই অ্যাকসেপ্ট করা যাবে না। সুতরাং আমাদের যে সকল কাজগুলো আছে, 1 নম্বর হলো বর্ডার সিলিং যেটা আছে, এটা বর্ডার সিলিং করতে হবে, জনগণকে সম্পৃক্ত করতে হবে এবং মিডিয়াকে সম্পৃক্ত করতে হবে, এবং কোনো কূটনৈতিকভাবে ভারতকে এই প্রসেসগুলো জানাতে হবে। এক্সট্রিম পর্যায়ে যখন চলে যাবে তখন এটাকে আন্তর্জাতিক আদালতে নিয়ে যেতে হবে। সুতরাং ইনিশিয়াল যে সকল কাজগুলো আছে সেই সকল কাজ বাংলাদেশের অবশ্যই করণীয়। যেটা ডিজি লেভেলে যে কথাগুলো হচ্ছে সেটা কতটুকু ফ্রুট আনবে আমি জানি না, বাট আমি মনে করি যে পলিটিক্যাল উইল যদি না থাকে দুই দেশের প্রধানদের মধ্যে, তাহলে এই সকল সমস্যার সমাধান কখনোই হবে না। কেন্দ্রীয় সরকারের যদি রাজ্য সরকারের উপরে কোনো প্রকারের কোনো নিয়ন্ত্রণ না থাকে, ফরেন পলিসি যেটা কেন্দ্রীয় সরকার নির্ধারণ করে এবং ইমপ্লিমেন্ট করে, তার সাথে সামঞ্জস্যপূর্ণ কাজও কিন্তু রাজ্য সরকারকে করতে হয়। কিন্তু এখানে আমরা যা দেখছি, কেন্দ্রীয় সরকারের বিবৃতির সাথে রাজ্য সরকারের যে কাজ এবং তার যে এনসিলিয়ারি অর্থাৎ বিএসএফ এর যে কাজ, তা কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয় বলে আমি মনে করছি। হাসান সালাহ, আশা করি আপনাকে শুনতে পাচ্ছেন। আপনার কাছে যে প্রশ্ন ছিল, আমরা একেবারে শেষের দিকে, যে বাংলাদেশের কূটনৈতিক অবস্থানটা আসলে কতটা কঠোর হওয়া উচিত বলে আপনার কাছে মনে হয় এই মুহূর্তে? কারণ এর মধ্যে যেহেতু আমরা দেখেছি শুধু পুশিন না, কিছু কিছু সীমান্তে ভারত আবার কাঁটাতারের বেড়াও দিয়েছে। কাঁটাতারের বেড়া দেওয়ার বিষয়ে যে নিয়ম আছে সেই নিয়ম মেনে যদি কাঁটাতারের বেড়া দেওয়া হয় তাহলে ঠিক আছে। আপনারা সকলেই জানেন যে জিরো লাইনের 150 গজের মধ্যে কোনো ধরনের স্থাপনা করা যাবে না। এর বাইরে যদি হয় সেটি নিয়ম মেনে করলে ঠিক আছে, কিন্তু নিয়ম যদি মানা না হয় তাহলে অবশ্যই আমাদের কঠোর হতে হবে। আমাদের বিজিবি যে কাজটি করছে এখন অন দ্য গ্রাউন্ড, সেটি চালিয়ে যেতে হবে, কারণ এই ধরনের অ্যাটেম্পট আরও হবে, এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। তো আমাদের বিজিবি সেই অ্যাটেম্পটগুলো এখন পর্যন্ত ব্যর্থ করে দিয়েছে এবং ভবিষ্যতেও ব্যর্থ করে দেবে। ডিজি লেভেল টকসে দেখা যাক কোনো সুরাহার ইঙ্গিত পাওয়া যায় কিনা। আর
ভারতের ব্যাপারে আমি আবারও বলবো যে তাদের পলিটিক্যাল লেভেল থেকে যে স্টেটমেন্টগুলো আসছে বা মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স থেকে যে ধরনের স্টেটমেন্টগুলো এসছে বেশিরভাগই পজিটিভ, কিন্তু কাজের সঙ্গে এটির মিল নেই। আর আরেকটি ব্যাপার হলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বিএসএফ এর কাছে কিছু মানুষকে তুলে দিচ্ছে যারা ভারতীয়। বিএসএফ ইজ আ সেন্ট্রাল ফোর্স, সুতরাং এখানে সেন্ট্রাল গভর্নমেন্টেরও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কর্মকাণ্ডের সায় আছে, না হলে সেন্ট্রাল ফোর্স হিসেবে বিএসএফ এই কাজ বা পুশিং যেটি সেটি করতো না। সেই জায়গায় বাংলাদেশের পক্ষ থেকে আসলে কি ধরনের বার্তা দেওয়া উচিত এখন থেকেই? কারণ সামনে যদি এই সংখ্যাটি বাড়তে থাকে তাহলে আমাদের আরেকজন অতিথি বলছিলেন যে শুধু তো আর পুশিং নয়, তার পাশাপাশি এই মানুষগুলো এক ধরনের অপরাধও আসলে নিয়ে আসে সাথে করে। আমাদের দিক থেকে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখা উচিত। যদি কূটনৈতিক প্রচেষ্টায় আমরা একটি পর্যায়ে, হয়তো সেটা মিনিস্টারিয়াল লেভেলে হতে পারে, তার ওপরে একেবারে সর্বোচ্চ পর্যায়ে হতে পারে প্রয়োজনে, তাতে আমরা আমি আশা করি কূটনীতিক হিসেবে যে ভারত এটি অনুধাবন করবে যে যে কাজ তারা করছে এখন পর্যন্ত সেই কাজ দুই দেশের সম্পর্কের জন্য কোনোভাবেই হেল্পফুল বা সহায়ক নয়। তো সহায়ক যে কাজ, সেই কাজগুলো তাদের করতে হবে। আমি একদম পরিষ্কার করে যদি বলি, আজকের প্রেক্ষিতে ভারত এবং বাংলাদেশের যে সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি, তাতে সম্পর্ককে এগিয়ে নেয়ার ক্ষেত্রে দ্য বল ইজ ইন ইন্ডিয়াস কোর্ট। একেবারে পরিষ্কার, বাংলাদেশ এমন কোনো উস্কানিমূলক কথা বা কাজ করেনি যাতে দুই দেশের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে, কিন্তু ভারত ক্রমাগত এই ধরনের কাজগুলো করে আসছে। ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে দিয়ে উস্কানিমূলক কথা বলানো হচ্ছে এবং সেই কথাকে কাজে রূপান্তরিত করার জন্যে কেন্দ্রীয় যে বাহিনী বিএসএফ তাকে ব্যবহার করা হচ্ছে। এখানে আমি কেন্দ্র এবং রাজ্যের যোগসূত্র দেখতে পাচ্ছি। কেন্দ্র কথা বলছে একরকম, কিন্তু কাজ করছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে ভাষা, সেই ভাষাকেই তারা কাজে রূপান্তরিত করছে। সুতরাং কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রীয় সরকারের হুকুম ছাড়া কাজ করে না। ধন্যবাদ আপনাদের দুজনকেই। আমরাও আশা করি সামনের দিনগুলোতে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক স্বাভাবিক হবে এবং সীমান্তে যে সমস্যা তৈরি হচ্ছে সেটি নিশ্চয়ই সামনে মেটানো যাবে। ধন্যবাদ আপনাদের দুজনকে। আবারও নিশ্চয়ই কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। দর্শক, এই ছিল আজকের সংবাদযোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয়। তবে বিস্তারিত নিয়ে থাকবেন ৭১-এর সাথে।